আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৭২। বন্যা ভ্রুগুটিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার কোনো দোষ নেই। আপনি তো অপাপবিত্র। সব দোষ আমার। আমি কেন এত ভাবি? তুমি দায়িত্বশীল, বিনম্র একটা মেয়ে। তুমি ভাববে না তো কে ভাববে বলো? তাছাড়া তুমি সেদিন বনুকে কথাগুলো না বললে বনু আর ভাইয়া অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত। আর সবাইকে বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো। এখন আলহামদুলিল্লাহ সবকিছু আমি সামনে নিয়েছি। যা জ্বর গিয়েছে সব আমার উপর দিয়ে গিয়েছে। ভাইয়া খুব বেশি ফাইট করতে হয়নি। আর বনুর কথা কি বলবো, ও তো গত 3 দিন সারাক্ষণ শুধু বন্যা আর বন্যাই করে যাচ্ছিল। আর সকালে আমাকে রীতিমতো থ্রেট দিয়েছে, বিকেলের মধ্যে তোমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যেতে হবে। ভনুর ভাইয়াকে পাওয়ার খুশির থেকেও বেশি কষ্ট লাগছিল তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে। বাসায় তো সেভাবে কথা বলতেও পারতাম না, কিন্তু বনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করতে পাগলা হয়ে যেত। কিন্তু কি করতাম বলো? বড় আব্বু একদমই সময় বেঁধে কোনো কাজে পাঠাতেন। তুমিও তো জানোই উনি এক কথার মানুষ। কাজে এদিক সেদিক হলে খবর আছে। বাই চান্স আমার কারণে ভাইয়ার বিয়ে আটকে গেলে আমি সারা জীবনেও নিজেকে মাফ করতে পারতাম না। ভাইয়ার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম। আমার মুখে সামান্য একটা কথাতে ভাইয়ার মস্ত বড় ভুল সিদ্ধান্তটা নিয়েছিল। আমি চাইনি সেই সিদ্ধান্তের জন্য বর্তমানে ওদের উপর কোনো প্রভাব পড়ুক। তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেকেই বলির কুমড়ো হতে হয়েছে। সেই সাথে ভাইয়ার সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার উপরও পড়ে গেছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন কি কানে ধরতে হবে? মনে থতমত খেয়ে বলল, না, কানে ধরতে হবে না। আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। তানভীর নিচে চলে আসছে। বন্যার বোন চা নাস্তা দিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই বন্যা নিচে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু আম্মু আসেনি এখনো? না, আমি আব্বুকে আগেই বলে রাখছি, তুই যা, সমস্যা নেই। তানভীর ধীর কণ্ঠে বলল, আমি ভাবছিলাম রিতকে নিয়ে যাব। রিত যাবে না, বিয়েতে ওর ইন্টারেস্টিং কম। ও শুধু ঘুরতে পছন্দ করে। এখন যদি বলা হয় চল সিলেট যাই, 2 মিনিটও লাগবে না, সে ব্যাগ নিয়ে হাজির। আর যদি মুখ ফসকেও বলে ফেলি বিয়েতে যেতে হবে, তাহলে ওর তাল ভাঙা শুরু হয়ে যাবে। ওর আশা করে লাভ নেই। তার থেকে বরং বন্যাকে নিয়ে যাও। আচ্ছা আপু, কাল পরশু 2 দিনই দাওয়াত রইল, অবশ্যই আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বন্যা, তুইও সাবধানে থাকিস। আচ্ছা। তানভীর বন্যাকে নিয়ে বেরিয়ে মুখলেস মিয়ার দোকান পর্যন্ত আসতেই মুখলেস মিয়াকে নজরে পড়ল। ওদের দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়েছেন। তানভীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি এক্ষুনি। তানভীর মুখলেস মিয়ার সামনে এসে ভ্রুনা যাতেই মুখলেস মিয়া ভারী কণ্ঠে বললেন, কি হইতাছে? তানভীর তপ্ত সরে বলল, আমার বউরে আমার বাড়ি লইয়া যাইতেছি। কেরে? আর কত বাপের বাড়ি থাকবো? শ্বশুর বাড়ি হাওয়া বাতাসের তো দরকার আছে নাকি? আমার বউয়ের কিছু হইলে আমি কিন্তু তোমারে ছাইরা দিতাম না। আসছে। নিজের 2টারে সামলান, আমারটা পরে বুঝে নেব। আপনাকে শুধু জানাতে আসছিলাম, এখন আসি। বন্যাকে নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আবিরের পুরো বাড়ি লাল, গোল্ডেন, বেগুনি, সবুজ, নীল রঙের আলোকসজ্জায় ঝলমল করছে। বাসার সামনে বিশাল আকৃতির গেটে বড় করে আবির মেঘের নাম লেখা। বন্যা মনোমুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেঘের 2 বছরের অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে। গেট পার হতেই মোজাম্মেল খান আর আলী আহমদ খানের সাথে দেখা। বন্যা সালাম দিতেই ওনারা একসঙ্গে সালামের উত্তর নিলেন। বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন, তানভীর, ব্যাগটা কি তুমি নিতে পারো না? তানভীর মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে বিড়বিড় করলো, আমি আগেই নিতে নিয়েছিলাম, দেয়নি। মোজাম্মেল খান শুনল কিনা কে জানে। বন্যা ওনাদের সাথে অল্প স্বল্প কথা বলে ভেতরে চলে গেছে। ড্রয়িং রুম ভর্তি আত্মীয় স্বজন। মেঘের মামা বাড়ির মানুষজন ততক্ষণে চলে আসছে। মিমের মামা বাড়ি, খালার বাড়ি থেকে অনেকে আসছে। এছাড়া এলাকার মানুষ তো আছেই। এত এত মেহমান দেখে বন্যা মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে আসছে। মেঘ লেহেঙ্গার পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে বসে বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে। আকম্বাদ বন্যা কোমল কণ্ঠে ডাকলো, ননদিনী। মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যাকে দেখে ছুটে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে আবেগ জড়িত কণ্ঠে বলতে শুরু করলো, আমার খুব কান্না পাচ্ছিল। তোকে বারবার কল দিচ্ছি, মেসেজ করছিলাম, তুই রেসপন্স করছিলি না। আমি ভাবছিলাম তুই বোধহয় আসবেই না। এই আনন্দের দিনে তুই আমার পাশে না থাকলে আমার সব আনন্দ মাটি হয়ে যেত। তুই বিশ্বাস করবি না, বড় আব্বু আমার ফোন নেওয়ার পর থেকে তোর সাথে একটু কথা বলার জন্য আমি কি পরিমাণ ছটফট করেছি। অন্য কারো ফোন দিয়ে কল দেওয়ার মতো অবস্থা ছিল না। বড় আব্বু এই 3 দিন অফিসেও যাননি, সারাক্ষণ বাড়িতে ছিলেন। ফেসিয়াল করতে পাঠানো, শপিংয়ে পাঠানো থেকে শুরু করে আমার খাওয়া, রেস্ট সবইতেই উনি নজরদারি করেছেন। আমি সুযোগ পেলেই ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করতাম, ভাইয়া কবে নিজের মনের কথা আমাকে বলবে। আমি সেই আশা পর্যন্ত করিনি। সকালে ভাইয়াকে বলছি, যদি তোকে আনতে না পারে
তাহলে যেন আজ বাসায় না আসে। বন্যা মূল্যায়ন কণ্ঠে বলল, আমি সবই বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পারছিলাম, কিন্তু আমার রাগ উঠেছিল তোর ভাইয়ের উপর। উনি মেসেজের রিপ্লাই করে না, ফোন নাম্বার ব্লক করে রেখেছিল। হুট করে আজ কল দিয়ে বলল আগামীকাল বনুর বিয়ে। এই কথা শোনা মাত্রই আমার মেজাজ মাত্রাতিরিক্ত খারাপ হয়ে গেছিল। সেই যে ফোন সাইলেন্ট করেছিলাম এখনো ওভাবেই আছে। সেসব ভেবে এখন মন খারাপ করে শ্বাস নষ্ট করতে হবে না বেবি। মেঘ বন্যাকে ছেড়ে আদরে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে বেবি? আমি আর উত্তর দেব না। আজ থেকে যত কমপ্লিমেন্ট দেওয়ার সব আমার বাসর দেবে। ওনার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার আমার কোনো ইচ্ছে নেই। উনি এখন আর আগের মতো নেই। তানবীর গলা কাঁকানি দিয়ে আস্তে করে বলল, এই যে ব্যাগটা। মামা মামা মামিদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, লাভ ইউ। থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না। দিয়েছিলি তো বাসা থেকে বের করে। তোর বান্ধবীর রাগ না কমলে আমি এখন মুখলেস দাদার দোকানে সিঙ্গারা বেচতাম। মেঘ ঠিক করে হেসে উঠল। তানভীর বন্যার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হও। যেতে যেতে আবার থামলো, ঘাড় গড়িয়ে হাসি মুখে বলল, লাভ ইউ টু। মেঘ চাপা সরে বলে উঠল, কাকে বলছো? বন্যা মেঘের দিকে তাকিয়ে তাকে কটমট করছে। তানভীর বাড়ি কণ্ঠে জানতে চাইল, কিছু বলছিস? না। বন্যা শাড়ি পরে মেঘের রুমে সাজুগুজু করছে। ধীরে ধীরে মেঘের মামিরাও মেঘকে দেখতে আসছে। জান্নাত আর আইরিন মিলে মিমকে জোর করে শাড়ি পরাচ্ছে। সব মিলিয়ে মোটামুটি 8-10 জন মেঘের রুমে উপস্থিত। লেহেঙ্গার পরার কারণে মেঘ ঠিক মতো নাড়াচাড়াও করতে পারছে না, তাই চুপচাপ বিছানায় বসে বসে সবার সাজগুজ দেখছে। আবির মেঘকে দেখতে মেঘের রুমের দরজায় এসে থমকে দাঁড়িয়েছে। রুম ভর্তি এত মানুষ দেখে সঙ্গে সঙ্গে কপাল কোঁচকালো। ঘাড় কাত করে মেঘকে দেখার চেষ্টা করলো। লেহেঙ্গার পরে রাজধানী সেজে বিছানার ঠিক মাঝ বরাবর বসে আছে মেঘ। মেঘকে দেখেই আবিরের হৃদস্পন্দন জোরালো হচ্ছে। কেউ দেখার আগে আবির দরজা থেকে কিছুটা সরে গিয়ে উচ্চ স্বরে ডাকলো, মেঘ। মেঘ বিছানা থেকে নামতে নামতে উত্তর দিল, জি। আবির পুনরায় ডাকলো, মেঘ। মেঘ দু হাতে লেহেঙ্গার কিছুটা উঠিয়ে দরজা পর্যন্ত ছুটে গেল। দরজার সামনে আবিরকে না পেয়ে ব্রুকুসকে আবির কোথায় আছে দেখার জন্য বেলকনির দিকে ঝুঁকল। আচমকা মেঘের স্নিগ্ধ গালে ঠুট ছোঁয়ালো আবির। মেঘ পূর্ববর্তী আখিতে তাকানোর পূর্বেই আবির দ্রুত স্থান। মেঘ গালে হাত রেখে থমের দাঁড়িয়ে আছে। বুকের ভিতর স্পন্দনটা পিটপিট করছে। আবিরের অযাচিত কর্মকাণ্ডগুলো মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মেঘ পুনরায় রুমে চলে গেছে। আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে বলল, প্রোগ্রাম কখন শুরু হবে? আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, একটু ধৈর্য রাখো। 14 মিনিট 23 সেকেন্ড যাবৎ ধৈর্য ধরে বসে আছি। আর কত? আপনাদের বেশি দেরি হলে আমি কি মেঘকে নিয়ে প্রোগ্রাম শুরু করে দেব? আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, 10 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে, যাও এখন। আবির বিড়বিড় করতে করতে যাচ্ছে, 5 মিনিট হলে ভালো হতো। আলী আহমদ খান আবিরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ তপ্ত স্বরে মুজাম্মেল খানকে ডাকলেন। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়েছে। সম্পূর্ণ ছাদ জুড়ে লাইটিং, বিশাল আকৃতি স্টেজ করা হয়েছে। ক্যামেরাম্যানরা আবির মেঘের ছবি তোলায় ব্যস্ত। আইরিন মিম নাচের প্রিপারেশন নিচ্ছে। তানবীর সাকিব সবাইকে ঠিকঠাক মতো বসাচ্ছে। গানের লিস্ট ঠিক করছে। নিচে মেইন গেটের বাইরে বিরিয়ানি রান্না হচ্ছে। মুজাম্মেল খান নিচ থেকে তানবীরকে কল দিচ্ছেন। তানবীর কল রিসিভ করে আসছি বলে দ্রুত নামতে গেল। আচমকা বন্যাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে থামার চেষ্টা করলো। বন্যার পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি, প্রথমবারের মতো চুল ছেড়ে গর্জিয়াস লুকে সেজেছে। অনারমন মেয়েটাকে এই চোখজাদন সাড়ম্বর সাজে বিমোহিত তানবীর। বন্যার দিকে তাকিয়ে উদাসভাবে সিঁড়ির পার্শ্ব ঘেঁষে পা রাখতেই নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়িকিয়ে পড়তে নিল। আপতিত ঘটনায় তানবীরকে থামাতে উপায় না পেয়ে বন্যার দু হাতে তানবীরকে বুক বরাবর হাত রেখে আটকানোর চেষ্টা করলো। তানবীর নিজের উপর বল প্রয়োগ করে থামতে পারলেও বন্যার হাতের কবজিতে চাপ খেয়েছে। তানবীরের বেজা গাত্র সেই সাথে ত্রৈমাত্রিক উদ্যত হৃদস্পন্দন উপলব্ধি করতেই বন্যা উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি ঠিক আছেন? তানবীর সহসা এক সিঁড়ি পেছাতেই বুকের উপর হাত, বন্যার হাতগুলো অচিরেই সরে গেল। বন্যা আস্তে করে নিজের হাত ঝেড়ে পুনরায় জিজ্ঞেস করলো, আপনি ব্যথা পাননি তো? তানবীর মুচকি হেসে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বন্যা কর্কশ কণ্ঠে রাখলো, এই যে বিলেন। তানবীর আর চোখে তাকিয়ে মুচকি হেসে সম্মুখ গতিতে বলল, ব্যথা তো পেয়েছি, কিন্তু এই ব্যথা যে। বন্যা ব্রু কুচকানো দেখে তানবীর থতমত কণ্ঠে সরি 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 বলতে বলতে দৌড়ে নিচে চলে যাচ্ছে। তানবীর চলে যেতেই বন্যা শব্দহীন হাসল। স্টেজে আবির মেঘ পাশাপাশি বসা। আবির মেঘের দিকে তাকিয়ে মৃদুস্বরে ডাকলো, শুন। বলুন। তোকে আজ লাবণ্যময়ী লাগছে। আমার কি ইচ্ছে করছে জানিস?
মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিড়বিড় করলো, না, আমি কিছু জানতে চাই না। আবির মুচকি এসে বলল, কিন্তু আমি তো জানাতে চাই। মেঘ আর চোখে তাকাতেই আবির ভ্রু নাচালো। বরাবরের নেই আজও আবিরের হাসিতে ঘায়েল হলো মেঘ। মুগ্ধ চোখে আবিরকে দেখছে। গত 2 বছর যাবৎ চিন্তায় দিনরাত গুলে থাকতো, কিন্তু সেই মানুষটার সাথে তার বিয়ে হতে যাচ্ছে। হৃদয়ে অদৃশ্য হাওয়ায় তুলপাড় চালাচ্ছে। রাকিব গলা খাকানি দিতেই মেঘ দৃষ্টি সরালো, সাথে আবিরও। রাকিব অনেকক্ষণ আগে আসলেও আবিরের সামনে আসার সাহস পাচ্ছিল না এতক্ষণ। এখন সবার উপস্থিতিতে বুকে সাহস নিয়ে সামনে আসছে। আবিরের কানে কানে ফিসফিস করে কিছু বলে আবারও সরে গেছে। এইদিকে আইরিন, মিম আর আরিফের অন্নবদ্য নাচ দেখে সবার চোখ কপালে উঠে গেছে। তানবীর কিছুক্ষণের মধ্যেই উপরে আসছে। বন্যা কিছুটা পিছন দিকে চেয়ারে বসে বসে মেঘ আর আবিরের ছবি তুলছিল। আশেপাশে তেমন কেউ নেই। তানবীর আকম্বাদ কানের কাছে ফিসফিস করে বলল, একটু সাইডে আসা যাবে? বন্যা আতঙ্কে উঠে গাড় গোড়ালো। তানবীরকে দেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি? সাইডে আসো। কেন? আরে আসো তো। বন্যা তানবীরকে ফলো করে ছাদের এক পাশে গেল। তানবীর শান্ত গলায় বলল, শাড়ির সাথে ফাঁকা হাত ঠিক মানাচ্ছে না। বন্যা আস্তে করে বলল, চুরি পরতে খুব একটা ভালো লাগে না। তানবীর মৃদু হেসে পকেট থেকে 2টা গাজরা বের করে তপ্ত সুরে বলল, এখন আশা করি এটা বলবে না যে গাজরা পরতেও ভালো লাগে না। তেমন না। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি কি তোমার হাতে এগুলো পরিয়ে দিতে পারি? আমাকে পরাতে হবে না। মেঘ না পড়লে ওর হাতে পরিয়ে দিন, তাহলে ছবি সুন্দর আসবে। তোমার কি মনে হয় ভাইয়া থাকতে বনুকে আমার পরিয়ে দিতে হবে? বনু ছাদে আসার পরই ভাইয়া নিজ দায়িত্ব পালন করে ফেলেছে। তাহলে মিম অন্য কাউকে দিয়ে দেন। আমার পাখে হাতি ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। মানে? তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখেছো একবার? প্রত্যেকের হাতে চুড়ি আছে, গাজরাও আছে, আর তোমার হাতে কিচ্ছু নেই। আমি এতগুলো গাজরা এনেছি, এনে রাখতে পারিনি, যে যার মতো নিয়ে গেছে। অনেক কষ্টে তোমার জন্য 2টা রেখেছি। এখন কথা না বলে হাত দাও। মন্না ধীর কণ্ঠে বলল, আমাকে দিন, আমি পরে নেব। আমি পরিয়ে দিলে কোনো সমস্যা হবে নাকি এখনো আমার উপর রেগে আছো? তেমনও না। তাহলে কেমন? তানবীর গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। বন্যা ভ্রুকুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কিছু না বলেই হাত বাড়ালো। কারোর সাথে কথা তর্কে জড়ানো থাকে আগে বাগে কেটে পড়াই ভালো। গাজরা পরিয়ে দেওয়া মাত্রই বন্যা স্থান ত্যাগ করে পুনরায় স্টেজের কাছে আসছে। মেঘ বন্যাকে দেখে হাতে ইশারা করলো। মিনহাজ, তামিম, মিষ্টি আর সাদিয়া কিছুক্ষণ আগেই আসছে। এসে মেঘ আর আবিরের সাথেই ছবি তুলে ফেলেছে, কিন্তু বন্যা লজ্জা যেতেই চাইছিল না। বন্যা স্টেজে উঠতেই আবির ব্যস্ত কণ্ঠে তানবীরকে ডাকলো। আম্মুরা বা মামি খালাদের নজর এড়াতে তানবীর স্টেজে উঠতেই কানে কানে ফিসফিস করে কিছু বলল, যেন সবাই মনে করে গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছে। তানবীর নামতে নিলে আবির কিছুটা উচ্চস্বরে বলল, কিরে কোথায় যাচ্ছিস? ছবি তুলবি না? দাঁড়া। পাশ থেকে রাকিব, রাসেল আর সাকিব সিরিয়াস ভঙ্গিতে বলছে, একমাত্র বোনের বিয়ে, অথচ বোনের সাথে তানবীরের একটাও ছবি নেই। তাড়াতাড়ি দাঁড়া, তোদের ছবি তুলে দিই। তানবীর হাত দিয়ে মুখের গামবুছার নাম করে ঠোঁটে হাসি আড়াল করে বন্যার পাশাপাশি দাঁড়ালো। 3-4 ক্যামেরাম্যান ঝটপট কতগুলো ছবি তুলে ফেললো। সবার মন মতো ছবি তোলা শেষে ছেলে মেয়ে সবাই একসঙ্গে স্টেজে উঠেছে। প্রায় 15-20 জন ছেলে ওয়াল্ট রঙের পাঞ্জাবি পরেছে, সাথে 20-25 জন মেয়ের পরনে ওয়াল্ট রঙের শাড়ি। যেই মিম আজ পর্যন্ত কোনোদিন শাড়ি পরেনি, সেই মিমও আজ শাড়ি পরেছে। অল্প বয়স্ক মেয়েদের মধ্যে একমাত্র মালা ব্যতীত সবাই শাড়ি পরেছে। মালাকে জোর করেও শাড়ি পরানো যায়নি। গ্রুপ ছবি তোলার এক পর্যায়ে গুরুজনে চলে যেতে শুরু করেছে। ছাদ মোটামুটি ফাঁকা হতেই কাপড় টান শুরু হয়েছে। যারা সূচনা ছিল রাকিব, প্রিয়া আর আসিফ, জান্নাত। গুরুজনের সামনে এরা এতক্ষণ ভদ্র থাকলেও এখন সব বলে নাচতে শুরু করেছে। টানা 3টা গানের নাচ শেষে আবির মেঘকে টেনে এনেছে। এবার রিকোয়েস্ট। শুরুর দিকে মেঘ আর আবির 2টা গানে পারফরমেন্স করেছিল, কিন্তু আচমকা মোজাম্মেল খান আসতেই মেঘ লজ্জায় সেজে বসেছে আর উঠিয়েনি। এখন ছাদের দরজা বন্ধ করে মেঘকে উঠিয়েছে, তারপরও যেন লজ্জা না পায়। একদম লাস্টে আবির, মেঘ, রাকিব, প্রিয়া, আসিফ, জান্নাত আর তানবীর, ভন্না, আরিফ, মিম, মিনহাস, মিষ্টি, তামিম, সাদিয়া আর রাসেল, সোনিয়া, সাকিব, আইরিন সহ বাকি যারা ছিল সবাই একসঙ্গে হাওয়া হাওয়া গানে পারফরমেন্স করছে। আইরিন ভালো ডান্স পারে, শুধুমাত্র সেই কারণেই সাকিব আইরিনের সাথে ডান্স করতে রাজি হয়েছে। কিন্তু শুরুতেই করুণ কণ্ঠে বলে নিয়েছে, আমার গ্রামে একটা নিরীহ গার্লফ্রেন্ড আছে, ও রেগে গেলে একটু বলে দিও, আমার কোনো দোষ নাই। সাকিবের এমন কথা শুনে আইরিন রাগে কটমট করে বলেছে, আমার সাথে ডান্স করতে বলছে কে? আপনাকে? আপনি আপনার কাজিনের সাথে ডান্স করেন। সাকিব সহজে বলল, মালা করবে ডান্স? আর মানুষ পেলে না, এই মেয়ে আসছে শুধু দেখতে আর নিজে জ্বলতে।
আমি বারবার বলছি নিজের কষ্ট বাড়াতে শুধু শুধু যাস না। কে শুনে কার কথা? মন ভরে দেখতে আসছে দেখুক, তোমাকে যেটা বলছি সেটা করবা, ঠিক আছে? আচ্ছা। এদিকে আরিফ আর মিমির একটু পরপর ঝগড়া লাগা দেখে তানভীর দুইটাকে শাস্তিস্বরূপ কাপল ডান্স করতে বলেছে। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে যে যার মতো গল্প করতে করতে নিচে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মেহেদি দেওয়া শুরু করতে হবে। আবির আর তানভীর বিয়ের কেনাকাটা করতে মার্কেটে যাবে, তাই একটু তাড়াহুড়োতে প্রোগ্রাম শেষ করতে হয়েছে। বন্যা আর আইরিন গল্প করতে করতে নেমে গেছে। মিম হুট করে ওদের দেখতে না পেয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে ছাদের দরজায় হুঁচট খেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বসে পড়েছে। দু হাতে পা চেপে কান্না করছে। ছাদে সাউন্ড বক্সের কারণে মিমের অল্প বিস্তর কান্নার শব্দ কেউ শুনতে পায়নি। আরিফ দরজা পর্যন্ত এসে মিমের কান্নার শব্দ শুনে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইলো, কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে বলল, হোঁচট খেয়েছি। আরিফ সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মিমের পায়ের কাছে ধরল। বৃদ্ধাঙ্গুল থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। মিমের দু হাতে রক্ত লেগে আছে। আরিফ নিবিষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, শাড়ি পরে এইভাবে কেউ ছুটোছুটি করে? দেখি হাতটা ধরো। মিম কাঁদতে কাঁদতে আরিফের হাতটা শক্ত করে ধরে বসা থেকে উঠল, কিন্তু ব্যথার চোটে পা ফেলতে পারছে না। আরিফ মিমের এক হাতে ধরে আস্তে আস্তে নামাচ্ছে। কোনো মতে নিচ পর্যন্ত গিয়েই মিম হাম্মাও করে কাঁদতে শুরু করেছে। কি হয়েছে বলে আশেপাশে সবাই জড়ো হয়ে গেছে। আরিফ দৌড়ে ফার্স্ট এড বক্স আনতে চলে গেছে। মিমের কান্নার শব্দে তানভীর ছুটে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে নিজের পা বাড়ালো। তানভীর রক্তাব্য আঙ্গুল দেখে কপাল কুঁচকে গম্ভীর দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে চিৎকার করলো, এই আরিফ, তুই কি ছোট মানুষ? এভাবে ব্যথা দিয়েছিস কেন? জানাজ ফ্রিজ থেকে বরফ এনে দিল। মিম কাঁদতে কাঁদতে বলল, আরিফ ভাইয়া কিচ্ছু করেনি, আমি হুঁচট খেয়ে পড়ে গেছিলাম। তানভীর গাড় গড়িয়ে আরিফের দিকে এক নজর তাকালো। আরিফ ফার্স্ট এড বক্স হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানভীর হাত বাড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, দে। পরপর মিমের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, তুই কি হাঁটতে পারিস না? কথায় কথায় দৌড় দিতে বলছে কে তোকে? কালকে বোনের বিয়ে আর তুই ব্যান্ডেজ বেঁধে ঘুরবি, এটা কি খুব ভালো লাগবে? মিম কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর এমন করবো না। ছাদে মেঘ, রিয়া, আরিফ, রাকিব, রাসেল, লিমন দাঁড়িয়ে গল্প করছে। মালা বরাবরের মতো দূরে একটা চেয়ারে নির্বাক দৃষ্টিতে বসে আছে। সবার হাসাহাসির মাঝে মেঘ হুট করে নিজের মাথা চেপে ধরে নিচে বসে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে মেঘকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে। মেঘের অল্প চাপে মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেখানে সকাল থেকে ঠিকমতো খাওয়া নেই। সারাদিন বাইরে বাইরে ঘুরে ফটোশ্যুট করেছে। সন্ধ্যা থেকে বাড়ি লেহেঙ্গার পরে বসে আছে। তার উপর এতক্ষণ নাচানাচি করলো। সব মিলিয়ে মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। আবির মেঘকে নিয়ে রুমে চলে গেছে। মেঘের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। আমি নিচে গিয়ে খেতে পারবো, তোকে ফ্রেশ হতে বলছি। আবির নিচে গিয়ে মিমের অবস্থা থেকে কিছুক্ষণ দাঁড়ালো। উপরে মেঘের মাথা ব্যথা, নিচে মিমের পা কাটা, এই অবস্থায় কাকে কি বলবে বুঝতে পারলো না। মেঘের জন্য খাবার নিয়ে আবারও উপরে আসছে। অতিমাত্রায় ব্যথা সহ্য করতে না পেরে মেঘ মাথায় ওড়না বেঁধে রেখেছে। আবির অল্প অল্প করে মেঘকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ দরজা থেকে এক পরিচিত কণ্ঠস্বর কানে আসলো, আসবো? আবির তেমন গুরুত্ব দেয়নি। মেঘ তাকিয়ে মৃদু হেসে বলল, মুন্নি আপু, আসুন। মেঘের খাওয়া প্রায় শেষ। আবির প্লেট হাতে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেছে। মুন্নি মেঘের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মাথায় ওড়না বেঁধে রেখেছো কেন? মাথা ব্যথা? হ্যাঁ, সারাদিন ঘুরতে ঘুরতে আর পারছি না। আপু, আপনি এত দেরি করে আসলেন কেন? আপনাকে না বলছিলাম সন্ধ্যায় আসতে? কিভাবে আসবো বলো? রান্না করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসছি। এখন বলো, মেহেদি দেওয়ার মতো ধৈর্য আছে তোমার? মেঘ মাথায় হাত চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, না থাকলেও ধৈর্য রাখতে হবে। কাল যে আমার বিয়ে। মুন্নি মুচকি হেসে মেহেদি দেওয়া শুরু করলো। মেয়েদের এলাকায় মুন্নি এখন সুপরিচিত মুখ। বউ সাজতে যেমন এক্সপার্ট, তেমনি মেহেদি দিতেও এক্সপার্ট। ওনার নিজস্ব পার্লার আছে, প্রায় অনেক বছর হবে। মেঘদের বাসার সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক। আগে এক সময় ঈদে বাসায় এসে মিম মেঘকে মেহেদি দিয়ে দিত। এখন কয়েক বছর যাবৎ আসতে পারেন না, কারণ ওনার বাবু 5-7 বছর বয়স। এছাড়া পার্লারের চাপেও তেমন সুযোগ পান না। মেঘের মাথা ব্যথা শুনে কেউ আর মেঘের রুমে আসার সাহস করেনি। সবাই মিমের রুমে বসে মেহেদি দিয়েছে। আবার ফ্রেশ হয়ে একটা ফুল হাতার টি শার্ট পরে মোটামুটি রেডি হয়ে ওষুধ নিয়ে মেঘের রুমে আসছে। ততক্ষণে মেঘের এক হাত অর্ধেক মেহেদি দেওয়া হয়েছে। আবির মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওষুধ খেয়েছিস? না। আবির কপালে আলতোভাবে হাত রেখে উষ্ণ স্বরে জানতে চাইল,
ব্যথা বেশি? হুম। আবির একটা ওষুধ খুলে মেঘকে খাইয়ে আকুল কণ্ঠে বলল, টেনশন করিস না, কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। মুন্নি আপু 2-3 বার আবিরের দিকে তাকিয়েছে। আবির গ্লাস টেবিলে রাখতে রাখতে শান্ত স্বরে বলল, আমি শপিংয়ে যাচ্ছি, তোকে ছবি পাঠাবো, ফোন কাছে রাখিস। আচ্ছা। আবির যেতে নিয়েও আবারও থমকালো। মেঘের হাতের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আপু, নামের জায়গাটা ফাঁকা রাখবেন, আমি আসি লিখে দেব। মুন্নি আবিরের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে বাই, তোমার নাম তুমিই লিখে দিও। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মুন্নি মিটিমিটি হাসছে আর মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু, আপনি হাসছেন কেন? এমনি হাসি পাচ্ছে। আপনি কি আবির ভাইয়াকে নিয়ে হাসছেন? মাত্র যে আসছিল তার নাম কি আবির? জি। মুন্নি কপালে কয়েক স্তর বাজ ফেলে গুরুতর কণ্ঠে বলে উঠল, ওর অন্য একটা নাম আছে না? আছে, কিন্তু সবাই এই নামেই চেনে। অন্য নামটা কি? সাজ্জাতুল খান। ইয়েস, সাজ্জাদ, মনে পড়ছে। কি হয়েছে আপু, আপনি কি ওনাকে আগে থেকে চেনেন? কিন্তু উনি তো এত বছর দেশের বাইরে ছিল, আপনি কিভাবে চেনেন? মুনি মলিন হেসে জিজ্ঞেস করলো, সে তোমাকে খুব ভালোবাসে তাই না? অনেক ভালোবাসে। তোমাদের রিলেশনের বিয়ে? জি, মোটামুটি। কত বছরের রিলেশন? জানি না। আমি ওনাকে 2 বছর যাবৎ পছন্দ করি। কোন কিন্তু ওনারটা জানি না। আমি যদি ভুল না করি, সাজ্জাদ মানে তোমার আবির ভাই তোমাকে কমপক্ষে 15 বছর ধরে পছন্দ করে। আর সেটা শুধু পছন্দ না, যাকে বলে পাগলের মতো ভালোবাসা। মেঘ নির্বাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানেন? একটা গল্প শুনবে? জি। আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা। তখন আমার নতুন বিয়ে হয়েছে, বছর খানেক হবে হয়তো। আমি আগে থেকেই পার্লারের কাজ টুকটাক জানতাম, তাই আমার হাজব্যান্ড বাসাতেই পার্লার খুলে দিয়েছিল। তখন আমাকে তেমন কেউ চিনতো না। হালকা পাতলা মেকআপ, ফেসিয়াল আর টুকিটাকি মেহেদি দিতে পারতাম। হঠাৎ একদিন খেয়াল করলাম একটা ছেলে আমাদের বাসার অপর পাশে দাঁড়িয়ে আমার বাসার দিকে তাকিয়ে আছে। ছেলের বয়স 12-13 বছরের বেশি হবে না। আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। টানা 5-7 দিন খেয়াল করে দেখলাম ছেলেটা প্রতিদিন প্রায় ঘন্টা দুয়েক বাসার অপর পাশে দাঁড়িয়ে থাকে। সপ্তাহখানেক পর আমি একদিন আমার শাশুড়িকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন আমার শাশুড়ি বললেন, ওই ছেলেটা আমার সাথে দেখা করার জন্য প্রতিদিন ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে থাকে। যেহেতু আমি তখন নতুন বউ, তাই আমার শাশুড়ি কোনোভাবে ছেলেকে আমার সাথে দেখা করতে দিতেন না। আর ছেলে এত ভদ্র যে আমার শাশুড়ি না করার পর কোনোদিন দ্বিতীয়বার কিছু বলতো না। আমি আমার হাজবেন্ডকে বিষয়টা জানাই। তারপর আমার হাজবেন্ডকে নিয়ে একদিন ওই ছেলেটার কাছে যাই। ছেলেটা আমাকে দেখে আকুল কণ্ঠে জিজ্ঞেস করেছিল, আপু, আপনি কি মেহেদি দিতে পারেন? আমি তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়েছিলাম। একটা ছেলে 1 সপ্তাহ ধরে দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করছে আমি মেহেদি দিতে পারি কিনা। তারপরও আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিলাম, মোটামুটি পারি। কেন? দুজনকে মেহেদি দিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু মেয়ে হতে হবে, আর আর পার্লারে আসতে হবে। ছেলেটা নরম স্বরে বলেছিল, তারা আসতে পারবে না, আপনি বাসায় গিয়ে মেহেদি দিয়ে আসবেন প্লিজ। আমার হাজব্যান্ড কিছুটা রেগে বলেছিল, এই ছেলে, তুমি কি ফাইজলামি করতে আসছো? আমার ওয়াইফ কোথাও যাবে না, তুমি যাও এখান থেকে। আমার হাজব্যান্ডের দম খেয়ে ছেলেটার চোখে পানি চলে আসছিল। আমি অবাক চোখে ছেলেটাকে দেখছিলাম। ছেলেটা তার ব্যাগ থেকে কতগুলো 20, 50 আর 100 টাকার নোট বের করে আমার হাজব্যান্ডকে দিয়ে বারবার রিকোয়েস্ট করছিল আমি যেন বাসায় যেতে রাজি হই। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করি, কোথায় যেতে হবে? আমার বাসায়। আমার 2টা বোন আছে, ঈদ, তাদের মেহেদি দিয়ে দিবেন প্লিজ। ঈদে তাদের মেহেদি দিয়ে দিবেন প্লিজ। আমি ছেলেটার কথাতে আরও বেশি বিস্মিত হলাম। এইটুকু একটা ছেলে তার বোনদের কত ভালোবাসে যে পার্লার থেকে টাকা দিয়ে তার বোনদের মেহেদি পরাতে নিতে যাচ্ছে। আমার মন কিছুটা গললেও আমার হাজবেন্ড ছিল শক্ত মনের মানুষ, সে এত সহজে বিশ্বাস করতে পারছিল না। তাছাড়া আমরা যেহেতু শহরে নতুন, তাই সেভাবে কাউকে বিশ্বাসও করতে পারছিলাম না। আমার হাজব্যান্ড অনেক জোরাজুরি করার পর ছেলের মুখ থেকে সত্যি কাহিনীটা বের করতে সফল হয়, আর সেই কাহিনীটা কোনো রূপকথার গল্প থেকেও কম না। মেঘ এতক্ষণ পূর্ণ মনোযোগ দিয়ে গল্প শুনছিল। মুন্নি আপু থেমে যাওয়ার পর মেঘ কপালে কিঞ্চিত বাজ ফেলে জানতে চাইল, রূপকথার গল্পটা কি আপু? 3-4 বছরের এক রাজকন্যা খেলতে গিয়ে তার খেলার সঙ্গীকে হাতে মেহেদি দেখে বাসায় এসে ঠোঁট ভেঙে মেহেদির জন্য কান্না করছিল। রাজকন্যার আম্মুরা মেহেদি দিতে পারতো না, কিন্তু রাজকন্যা ছিল খুব জেদি আর অভিমানী। মেহেদি না দিয়ে দিলে খাবার খাবে না বলে কান্না করছিল।
রাজপুত্র ছিল বাবা মায়ের একমাত্র ছেলে। বোন না থাকায় রাজকন্যাকে নিজের বোনের মতো ভালোবাসতো। ছোট্ট বয়স থেকেই বোনকে আগলে রাখার গুরু দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিল। সবকিছু সহ্য করতে পারলেও রাজকন্যার চোখের পানি সহ্য করতে পারতো না রাজপুত্র। বাড়ি ফিরে বোনের চোখে পানি দেখে আঁতকে উঠেছিল। কারণ জানার পর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মেহেদি কিনে নিয়ে আসছিল। কাঁপা কাঁপা হাতে সেই রাজকন্যার কোনোই অবধি মেহেদি দিয়ে দিয়েছিল। তখন থেকে কিছুদিন পর পর মেহেদির জন্য বায়না ধরতো রাজকন্যা, আর সেই বায়না পূরণ করত রাজপুত্র। মেহেদি দেওয়ার প্র্যাকটিস শুরু করে কিছুদিনের মধ্যে ভালোই শিখে ফেলেছিল। 2 বছর ঈদে রাজকন্যাকে হাতে পায়ে মেহেদি দিয়ে দিল। বিপত্তি ঘটল 3য় বছর। রাজকন্যা একটু একটু বড় হচ্ছিল, সেই সাথে তার হিংসুটে মনোভাব সৃষ্টি হচ্ছিল। 3য় বার ঈদে পাশের বাসার একটা পিচ্ছি মেয়েকে মেহেদি দেওয়ার অপরাধে রাজকন্যা কাঁদতে কাঁদতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল। রাজপুত্র রাজকন্যা ব্যতীত অন্য কাউকে মেহেদি দিয়ে দিয়েছে, এটা সে মেনেই নিতে পারছিল না। অবুঝ রাজকন্যার পাগলামিতে রাজপুত্র যে কিভাবে পাগল হয়েছে সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ রাজপুত্র গুরুতর অসুস্থ হয়ে গেল। তখন রাজকন্যা আবেগজড়িত কান্না আর নিষ্পাপ হৃদয়ে প্রতিজ্ঞায় রাজপুত্র নিজের কল্পনায় অন্য এক জগৎ তৈরি করলো, যেই জগতে রাজকন্যাকে বোন নয় বরং প্রিয়তমার আসনে বসালো। রাজকন্যার প্রতি মনোভাব বদলাতে শুরু করলো, সেই সাথে বাড়তে লাগলো আতঙ্ক। কারণ রাজপুত্রের বাসায় তখন ছোট্ট আরেকটা বোন ছিল, যার বয়স 2 কি 3। রাজকন্যার এই হিংসুটে মনোভাবের জন্য সবসময় আটকে থাকতো রাজপুত্র। রাজপুত্র কারো সাথে মিশতে দিতে না চাওয়া, কোমল মনের আকুতি, রাজপুত্রের প্রতি তীব্র অধিকারবোধ, সবেতেই ভীত হলো রাজপুত্র। সামনে ঈদ ঘনিয়ে আসছিল। প্রতি বছরের মতো মেহেদি দেওয়ার গুরু দায়িত্ব তার উপরই পড়ত। কিন্তু সে ভীত ছিল। আগের বছর পাশের বাসার পিচ্চিকে মেহেদি দেওয়ার অপরাধে কান্না করায় বাসায় কেউ সেভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু এই বছর নিজের বাসার চাচাতো বোনকে মেহেদি দেওয়ার অপরাধে যদি আবারও একই কাজ করে, তখন কি হবে? আগের বছর পর্যন্ত রাজকন্যা শুধু তার বোন থাকলেও পরের বছর নাগাদ রাজকন্যার প্রতি নতুন অনুভূতি জন্মেছিল। বয়সে আশেপাশে খোঁজ নেয়, আমার কথা জানতে পেরে আমাকে রিকোয়েস্ট করতে আসে। আমি আর আমার হাজব্যান্ড প্রথম দিকে পুরোপুরি বিশ্বাস না করলেও শুধুমাত্র রাজপুত্রের রিকোয়েস্টে সে বাসায় যায়। অভিমানী রাজকন্যা রাজপুত্র ছাড়া কারো কাছ থেকে মেহেদি পড়তে রাজি নয়। দীর্ঘ সময় বুঝিয়ে আমি তাকে মেহেদি পরাতে সফল হই। সেই থেকে আজ পর্যন্ত প্রতিটা ঈদে আমিই তাকে মেহেদি পরিয়ে দিই। মেঘ আশ্চর্য নয়নে চেয়ে আছে। মুন্নি আপু মুচকি হেসে ফের বললেন, আশা করি বুঝছ।